নমস্কার, এক্সপ্রেস নিউজে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। বৃহস্পতিবার দুপুর 2টো মানেই সাহিত্য এক্সপ্রেস, সাহিত্যের নতুন বিষয় নিয়ে আলোচনা। এই আলোচনায় আপনারাও অংশগ্রহণ করুন। আমাদের ফোন নাম্বার স্ক্রিনের মধ্যে দেওয়া আছে, আপনারা ফোন করুন, আমাদের সঙ্গে এই আলোচনায় অংশগ্রহণ করুন। আজকে সাহিত্য এক্সপ্রেসের বিষয় সাহিত্যে এবং সঙ্গীতের যুগলবন্দি। এই আলোচনায় দুজন অতিথিকে আমরা পেয়েছি। একজন স্বনামধন্য সাহিত্যিক কল্যাণ ভট্টাচার্য। কল্যাণদা, অনেক অনেক স্বাগত। এবং স্বনামধন্য সঙ্গীত শিল্পী শঙ্কর ঘোষ। শঙ্করদা, আপনাকেও স্বাগত। নমস্কার। নমস্কার। এক্সপ্রেস নিউজে কল্যাণদা, অনেকদিন পর আবার আপনাকে পেলাম, কেমন লাগছে? আপনার আমি পরিবারই তো আপনার, অনেকবার এসছেন চিত্তরঞ্জন থেকে। আপনারা আসতে না পারলেও নিয়মিত আমাদের দর্শক শ্রোতা, সবসময় আমাদের সঙ্গে কিভাবে ভালো হয় আলোচনা করেন। বহুবার এসছেন। নানা ধরনের অনুবল পড়তো প্রচুর হয়েছে। হ্যাঁ, কবিতার উপর হয়েছে, গান আর কবিতার কোলাজ সেটাও হয়েছে। বহুবার আসা, এটা আমার নিজের জায়গা আর কি। অবশ্যই। আর শঙ্করদা, আসলে আজকে হ্যাঁ বলুন। আমি তো গানের জগতের প্লাস সাহিত্যের সঙ্গে আমি খুব যুক্ত। আমারও কবিতার বই ওনার প্রকাশনার থেকে বেরিয়েছে। সাহিত্যের সঙ্গে আমিও ওতপ্রোত জড়িত। তা আজকের বিষয়টার সঙ্গে আপনাদের মাঝে আসার একটা সুযোগ হয়ে গেছে। মূলত আমি গানের শিক্ষক, গান বাজনা করে এসেছি এতদিন। তা গানের সঙ্গে যে সাহিত্যের একটা মেলবন্ধন, অবশ্যই গানটা হবে না। হ্যাঁ, ঠিক সেই সেই কারণেই আজকে আপনাদের মাঝখানে আসা। কল্যাণদা, শঙ্করদা, দুজনকে বলি যে বসন্ত তো এখন আছে, যদিও প্রচন্ড বাইরে দাবদাহ শুরু হয়ে গেছে, মানে গ্রীষ্ম যে আসছে তার জানান দিচ্ছে তার রোদের তাপ। তবুও কোথাও যেন একটু আজকের বিষয়টা প্রেমের বিষয়, প্রেমের কবিতার সঙ্গে প্রেমের গান। তো প্রেম কিন্তু আমাদের মধ্যে যারা আমরা শিল্প সাহিত্যে বা সংস্কৃতির সঙ্গে যুক্ত, তারা কিন্তু সুভাষ মুখোপাধ্যায় সেই কবিতাটাই বলি যে ফুল ফুটুক না ফুটুক রোজ বসন্ত। যে আমাদের প্রেম আসতে বসন্তের দরকার নেই। কল্যাণদা, সেখানে আছে আজ বসন্ত, আপনি কিন্তু রোজ বসন্ত হচ্ছি। রোজ বসন্ত। হ্যাঁ, আপনারা ঠিক করুন যে কে মানে প্রেমের কবিতা শুনবেন না প্রেমের গান। আগে কবিতা দিয়ে হোক, তাই হোক, কারণ দর্শক শ্রোতাদের কাছে দুটোই খুবই। আরেকটা বলা ভালো যে সম্প্রতি আমাদের 21শে মার্চ বিশ্ব কবিতা দিবস, আমরাও সেটা পালন করেছি বেশ ভালোভাবে আমাদের চিত্তরঞ্জন প্ল্যান করে। তো কবিতা দিয়ে হলে খুব ভালো লাগবে। ঠিক আছে। আমি একটি প্রেমের কবিতা, আসলে এই প্রেমের কবিতাটি আমি সম্প্রতি লিখেছি, কোথাও প্রকাশও হয়নি। আমি এই প্রসঙ্গে একটু বলতে চাইছি এই কারণে যে আজকে সারা পৃথিবীতে যেভাবে বিশ্বযুদ্ধের একটা পরিস্থিতি তৈরি হয়েছে, এবং যেভাবে সারা ভারতবর্ষ জুড়ে ধর্ষণ, অমুক তমুক, তার নানা রকম রাজনীতি, যে ঘৃণ্য রাজনীতি, এসব মিলেমিশে মানে আমরা যন্ত্রণায় দগ্ধ। সেই জায়গা থেকে আমি এই প্রেমের কবিতাটা লিখেছি। প্রেমের কবিতাটির নাম মধুমিতা তোমাকে। তোমাকে আজ আর ছুতে পারছি না মধুমিতা, কেবল রাত জাগা পাখির মতো জেগে থাকে বিষণ্ণ চোখ। ভালো নেই, একেবারেই ভালো নেই, বুক চেপে ধরে কেবল অনিবার্য শোক। কঠিন এ দহন দিনে তোমাকে কিভাবে ধরে রাখি বলো মধুমিতা, মোহন বাসি তো আজ আর বাজে না। প্রেমহীন রাজনীতির পোড়া গন্ধে বাতাসও কুটিল হয় নগ্ন অবিশ্বাসে। কেবলই হার জিত, লাশ ঘর, কেবলই প্রবঞ্চক খেলা। অন্ধকারের যন্ত্রণায় ভালোবাসা রিক্ত, আহত, লজ্জমান। এখন তোমাকে কিভাবে ধরে রাখি বলো? তুমি কি দেখতে পাচ্ছ না মধুমিতা, এক গভীর অসুখে পৃথিবীর মুখ ডুবে আছে, যেখানে কামার্ত শকুনি ওড়ে জ্বলন্ত আকাশে। বাতাসে বারুদ গন্ধ, যুদ্ধ যুদ্ধ খেলা, সব দ্বীপ নিভে গেছে প্রেমহীন বাতাসে। কোথাও কোনো রাস্তা নেই, বন্ধ
চারদিক। মধুমিতা, মধুমিতা, কোথায় দাঁড়াবো বলো? তবুও অপেক্ষায় আছি, একদিন দাঁড়াবো তোমার কাছে। তথাগতের মতো ফুটে উঠবে সেদিন দুরন্ত এক লাল গোলাপ। সব আধার মুছে গিয়ে আকাশে ফুটে উঠবে আবার রামধনু রং। তখন তোমার জন্য পেরে আনবো মধুমিতা সেই গোলাপ আর রামধনু রং। তখন যদি বলো শুধু তোমারই জন্য মধুমিতা, এক আকাশ মেঘ হয়ে ছড়তে পারি তোমারই বুকে। বাহ, ভীষণ সুন্দর। কল্যাণদা, আপনার যে প্রেম, প্রেম ঠিক কি? প্রেমের সংজ্ঞাটা কি? খুব ভালো প্রশ্ন। হুম। আসলে আমি মনে করি প্রেম এমন একটি বিশেষ আবেগ বা ইমোশন, যেখানে ভীষণভাবে উন্মাদনা থাকে। উন্মাদনা ইন দ্য সেন্স যে পাগল নয়, এইভাবে নয়, কিন্তু উন্মাদনা হচ্ছে যেখানে একজন অপরজনের উপর লীন হয়ে যেতে চায়, সমর্পণ করতে চায়। ঠিক আছে, এই অবস্থা যখন মানে ফুটে ওঠে কোনো ব্যক্তি বা কোনো বস্তুর উপরে, যদি কোনো ব্যক্তি হয় বা কোনো জীবের উপরে যদি হয়, সেটাও বিশ্বাসটা বেশি আছে। এইটা কি আমার মনে হয় যে প্রবল যে আসক্তি, এটাই প্রেম। এবার আমি এ বিষয়ে একটু বিচার কথা বলা দরকার। সেটা হচ্ছে কি, আমরা প্রেম বলতে মোটামুটি ভাবে বুঝি যে একজন নরনারী প্রেম, মানে একজন পুরুষ একজন নারী থাকবে, কিন্তু এবং সেখানে শরীরই একটা ব্যাপার আছে। এটা কিন্তু মানে সর্বার্থে কিন্তু সত্য নয়, এটা কিন্তু নয়। প্রেম কিন্তু অনেক রকম ভাবে হয়। মা বাবার প্রতি প্রেম, ভাই বোনের প্রতি, সন্তানের প্রতি প্রেম, বন্ধুর প্রাণীদের প্রতি প্রেম, প্রাণীদের প্রতি, উদ্ভিদের প্রতি প্রেম। এবং একটা কথা বলা ভালো যে ধরুন ঈশ্বরের যে প্রেম, ঈশ্বরে লীন হয়ে যাওয়া, যেমন শ্রী চৈতন্যদেব হয়েছিলেন। হ্যাঁ, তার রাধা ভাব জাগতো, আমরা সবাই জানি রাধা ভাব জাগতো। তিনি নিজেকে রাধা মনে করে, এবং বলা হয় তিনি যে মারা গেছেন, একটা মিথ আছে আর কি সে জায়গায়, যে তিনি ওই কৃষ্ণ কৃষ্ণ বলে তিনি রাধা ভাবে কৃষ্ণের সাথে মিলে যেতেছিলেন। এই ব্যাপারটা কিন্তু আমরা পুরীর সমুদ্রে তিনি শ্রীকৃষ্ণকে জলের ছায়ায়, পুরীর জলের ছায়ায় দেখতে পেয়েছিলেন। তো এটা একটা উন্মাদনা, এটা এক ধরনের কিন্তু প্রেম। রাধা কৃষ্ণের প্রেমটাকে কি বলবেন? রাধা কৃষ্ণ, রাধা কিন্তু ওই সেই বাঁশির আওয়াজ, তিনি কিন্তু একটা বিরহ যন্ত্রণায় আছেন, শ্রীকৃষ্ণ নেই কাছে, কিন্তু তিনি বাঁশির আওয়াজ পাচ্ছেন, মানে একটা স্বপ্ন নীল অবস্থা। এটাকে আমি মনে করি প্রেম। আমরা একটু শঙ্করদার কাছে যাই। শঙ্করদা জটিলেশ্বর মুখোপাধ্যায়, মানবেন্দ্র মুখোপাধ্যায়ের মতো শিল্পীদের কাছে দীর্ঘদিন গান শিখেছেন, তো সেই তাদের একটা গানের তো প্রভাব আপনার মধ্যে আছেই। আজকে যে গানের ডালি নিয়ে এসছেন, সেটা প্রেমের গান, এটা কি সব কল্যাণদার লেখারই গান না আপনি? হ্যাঁ, কল্যাণদার যে কবিতাগুলো প্রেম, হ্যাঁ, আমরা তো মনে করুন অনেক জায়গায় আমাদের গুরুদেবদের গান, শ্রদ্ধেয় মানবেন্দ্র মুখোপাধ্যায়, জটিলেশ্বর মুখোপাধ্যায়, তাদের গান তো অনেক জায়গায় গাইবার সুযোগ পাই, করার সুযোগও থাকে এবং শোনারও সুযোগ আছে। কল্যাণদার কবিতা, প্রেমের কবিতা কিভাবে সুর করে গানের জায়গায় নিয়ে যাওয়া যায়। সুর কি আপনি করেছেন? হ্যাঁ, আচ্ছা, বাহ। এইসব গানগুলো মোটামুটি উনি আমাকে দিয়েছিলেন। যাই হোক, আমি একটু ব্যস্ততার মধ্যে থেকেও দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে জানাচ্ছি যে এটা গানের যে পুরো সুর, হারমোনিয়াম, নানা রকম বাদ্যযন্ত্র নিয়ে টোটাল একটা পারফরমেন্সের সেই স্বাদ তো পাওয়া যাবে না, তার মধ্যে থেকে একটু শঙ্করদার কাছে শুনি। হ্যাঁ, মানে মোটামুটি যে আপনারা আলোচনা করছিলেন, সেই মান্নাদের গানের মধ্যে যে প্রেমের ব্যাপারটা বলছিলেন, আমার না যদি থাকে সুর, তোমার আছে তুমি তা দেবে, আমার গন্ধহারা ফুল তোমার সুরভিটুকু নেবে, এরই নাম প্রেম, এরই নাম প্রেম। যদি গানের ভাষায় বলতে বলেন, আমার ওই একটা ছোট্ট দিয়েই বলা, অনেক কিছু বলা। হ্যাঁ, তো কল্যাণদার একটা কবিতা, সেই কবিতাটা
আমি ছোট করে একটু তাহলে শোনাই, যেহেতু বাদ্যযন্ত্রের ব্যাপারে আমাদের একটা ইয়ে থাকে। হ্যাঁ এটা বাজাতে পারেন ওই যে আপনার হ্যাঁ, তারপরে এটা আপনি এমনি করুন না, হ্যাঁ। একটা ছোট সময়ের মধ্যে ছোট্ট করে আমি একটু দেখাচ্ছি। উনি যে কবিতাটা করেছিলেন, দর্পণেতে মুখ দেখেছো, হৃদয়ে তো কবু চাওনি, কোথায় লুকায় হৃদয় তোমার, আজও তা খুঁজে পাওনি। বাহ, খুব সুন্দর লেখা। খুব মিষ্টি করেন। মনে হলো যে এখানে যেটুকু করার মতো সুযোগ আছে করলাম। দর্পণেতে মুখ দেখেছো, হৃদয়ে তো কবু চাওনি, কোথায় লুকায় হৃদয় তোমার, আজও তা খুঁজে পাওনি, আজও তা খুঁজে পাওনি। দর্পণেতে মুখ দেখেছো, হৃদয়ে তো কবু চাওনি, কোথায় লুকায় হৃদয় তোমার, আজও তা খুঁজে পাওনি, আজও তা খুঁজে পাওনি। হৃদয় তবু তোমারে খুঁজে নেয় সে খুঁজে, ভালোবাসার অন্ধ হৃদয় তোমায় শুধু বোঝে, প্রেম বিলাসে প্রতিশ্রুতির কোন সে লাজে, বাহ, ফিরিয়ে নিলে যা কিছু দিলে, প্রাণে ধরে কিছু দাওনি, আজও তা কিছু চাওনি। দর্পণেতে মুখ দেখেছো, হৃদয়ে তো কবু চাওনি, কোথায় লুকায় হৃদয় তোমার, আজও তা খুঁজে পাওনি, আজও তা খুঁজে পাওনি। সম্ভবত একটা ফোন আছে, নি কোন বন্ধু আছেন আমাদের সঙ্গে? নমস্কার, কে আছেন আমাদের সঙ্গে ফোনে? হ্যাঁ, হ্যালো, হ্যাঁ, শুনছি। নমস্কার, শুভ দুপুর। আপনি আপনার আমি জয়দীপ চক্রবর্তী বলছি আপনি আপনার চিত্তরঞ্জন থেকে। আপনি আপনার ফোনে যে হ্যালো? আপনার টিভি সেটের সাউন্ডটা কমিয়ে দিন। এই টিভি সেটে ভলিউমটা কমে যেত। হ্যাঁ হ্যাঁ, মিউট করে দিয়েছে। জয়দেব চট্টোপাধ্যায়, চিত্তরঞ্জন থেকে। আমি প্রথমেই উপস্থিত আমার দুজন ভীষণ প্রিয় মানুষ, শ্রদ্ধেয় কল্যাণদা এবং শ্রদ্ধেয় শঙ্করদাকে জয়দেব চক্রবর্তী, আমার সশ্রদ্ধ প্রণাম জানাই। হ্যাঁ আমি জানিয়ে দিচ্ছি। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, আজ মানে ভীষণ আমি আগে থেকেই জানতাম অনুষ্ঠানটা হচ্ছে, সমস্ত কিছু ছেড়ে আগে থেকে বসে গেছি দেখার জন্য। খুব 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 ভালো। তো আজকের যে বিষয়, সেই বিষয়ের উপরই আমি কল্যাণদার একটি অতি প্রিয় কবিতা, যেটা শঙ্করদা সুরারোপ করেছেন, আমি সেই অনুরোধটা রাখছি। আজকে যদি সম্ভব হয় কল্যাণদা একটু বললেন এবং শঙ্করদা যদি করেন। কাল ঠিক সন্ধ্যাবেলা, প্রিয়ার আসার সময়, আমার হৃদয় গিয়েছে চুরি। আচ্ছা, ঠিক যদি আছে। সম্ভব হয় হ্যাঁ, আপনি আমি শুনতে থাকছি। আপনি শুনতে থাকুন। অনেক ধন্যবাদ ফোন করে, কিন্তু কল্যাণদা আজকে বোধহয় আপনাকে কিছু বলতে আমি দেবো না, কারণ আপনার একটি কবিতা ঠিক। জয়দেব চক্রবর্তী বলছেন, কাল তুমি সন্ধ্যাবেলায় একটা কি কবিতা, ওটা যদি সুর করে শঙ্করদা শোনান। আচ্ছা ঠিক আছে, শঙ্করদা সসটা যখন বসে থাকেন, ধন্যবাদ। না না, সসটা যখন বসে থাকেন, তার সামনে তার সৃষ্টিগুলো নিয়ে কাজ করার একটা চাপ থাকে। আর আরেকটা জিনিস আমি বলি, হ্যাঁ। আমাদের কবিতা আর গীতি কবিতা, তো কল্যাণবাবু বহুদিন আগে এই গান লিখে রেজিস্টার্ড লিরিক্স হওয়ার জন্য যে প্রস্তুতি সেটা নিয়েছিলেন, যে কোনো কারণে হয়তো তাকে সেই মুহূর্তে সেই সুযোগগুলো হয়ে ওঠেনি। তবে তার গানগুলো আজকের নয়, আমি আমাদের দর্শক শ্রোতা একটা গান শুনতে চেয়েছেন। 97-96 এর তার লেখা, তাহলে ওনার আজ থেকে ধরুন 25 বছর আগেকার লেখা। তখন উনি মোটামুটি দুরন্ত যৌবন, তাতে প্রেমের গান স্বাভাবিকভাবে একটু অন্যরকম হয়। অন্যরকম হয়। হ্যাঁ, তো জয়দেববাবু যে গানটি শুনতে হ্যাঁ, চেয়েছেন, হ্যাঁ, কাল কি সন্ধ্যাবেলায়, ওইটা শুনুন, ওইটা শোনান। দর্শক শ্রোতা অপেক্ষা করে আছেন আপনার গান শোনার জন্য। এবং কল্যাণদার অসাধারণ সৃষ্টি। ধন্যবাদ।
সঙ্গদা শুরু করুন। আপনি কি কবিতাটা একটুখানি বলবেন? আছে আপনার কাছে? হুম, একটুখানি পাঠ করে নিন। আচ্ছা, সুবিধা হবে। হ্যাঁ, আপনি আপনি গানটা করুন, সময়টা চলে যাচ্ছে। কাল ঠিক সন্ধ্যা বেলায় প্রিয়ার আসার সময় আমার হৃদয়ে গিয়েছে চুরি। ও চাঁদ দেখেছ কি তারে অভিমানে গিয়েছে ফিরে, নাকি আড়াল করে নিজেরে রাখছে নজরদারি। কাল ঠিক সন্ধ্যা বেলায় প্রিয়ার আসার সময় আমার হৃদয় গিয়েছে চুরি। ও চাঁদ দেখেছ কি তারে অভিমানে গিয়েছে ফিরে, নাকি আড়াল করে নিজেরে রাখছে নজরদারি। কাল ঠিক সন্ধ্যা বেলা। বাহ, ভীষণ সুন্দর। কল্যাণদা, যে সমস্ত কথা জিজ্ঞেস করবো বলে প্রস্তুতি নিয়ে এসেছিলাম সব তো অন্যদিকে চলে গেছে। যখন একজন এই যে সৃষ্টি করলেন, সন্তান তো সন্তানের মধ্যে সৃষ্টি করলেন, সেই সন্তানকে যখন অন্য কেউ রূপ দেন তখন কেমন লাগে? এই বসে পাশে শুনছেন আপনারই কবিতা, না, অবশ্যই আনন্দ লাগে। উনি সুর দিয়েছেন, উনিও একজন স্রষ্টা। একদম একদম। বিষয়টা হচ্ছে, যদি এটা হচ্ছে কি, আমি যখন একটা সৃষ্টিকে ভূমিষ্ঠ করলাম, ঠিক আছে, ভূমিষ্ঠ করাতে ঠিক আছে, তার একটা কৃতিত্ব আছে অবশ্যই, কিন্তু তারপর তার যে লালন পালন করা, সেই লালন পালন কিন্তু একটা গান যদি হয় সেক্ষেত্রে কিন্তু সুরকার কিন্তু বিশাল বড় ভূমিকা করে, তার বিশাল বড় ভূমিকা। তিনি সেটাকে কিন্তু লালন করছেন, ফলে গানটি গান হয়ে উঠছে। কথার নিশ্চয়ই জোর আছে। রবীন্দ্রনাথের মতন যদি কথাকার হন, মানে কবি হন, তার যে কথার জোর অন্য জায়গায় সবচেয়ে ফিকে হয়ে যায়। কিন্তু এমনি আধুনিক গান বা প্রেমের গানের ক্ষেত্রে কথা যেমন থাকবে, কিন্তু সুর কিন্তু আমি মনে করি কথাকে ছাপিয়ে গেলে পরেই তখন সেটা কিন্তু একটা অন্যরকম সৃষ্টি হয়। এটাই আমার মতে এটাই ঠিক। গান তো শুনলাম কল্যাণদা, আপনি মানে যে বিষয়ে কল্যাণ ভট্টাচার্য অনুগল্পের একজন স্বনামধন্য মানুষ, তো আপনার কাছ থেকে একটা ছোট্ট যদি গল্প শুনি, গল্প পাঠ, ঠিক আছে, তারপর আবার গানে যাবো শঙ্করদার কাছে। ঠিক আছে। আমি একটি প্রেমের অনুগল্প শোনাচ্ছি। অনুগল্পটির নাম দামোদরের কান্না। খবরটা শুনে মন ভরে গেল এশার। কি যে আনন্দ হচ্ছে কাউকে বোঝাতে পারবে না সে। দুটো আনন্দের খবর। এশা জানতো হিরণ ক্যাম্পাসিংয়ে চাকরিটা পাবেই, কিন্তু চাকরি পাওয়া খবরের সাথে সাথে তাকে জীবন সঙ্গিনী করে নেওয়ার প্রস্তাব ভাবতেই পারেনি সে। হিরণ বরাবর পড়াশোনায় ভালো, কলেজে ফার্স্ট ইয়ার থেকেই ওকে দেখে আসছে এশা। এক কথায় তুখোড় বুদ্ধিমান ছেলে হিরণ। প্রথম থেকেই খুব ভালো লাগতো ওকে এশার। ক্লাসে স্যারদের সব প্রশ্নের স্মার্ট ও বুদ্ধিদীপ্ত উত্তর দিতে হিরণ। আর ওর কথা বলার ধরনও ছিল আর 5 জনের থেকে আলাদা। এসব কারণে কখন যে হিরণ ওর বিশেষ বন্ধু হয়ে যায় বুঝতেই পারে না এশা। সে ভাবতে থাকে, এবার থেকে এতদিনের প্রিয় বন্ধুকে কি চিরদিনের জন্য তার নিজের করে ভাবতে পারবে সে? বিকেল 5টায় দামোদরের ধার। এই জায়গায় এর আগেও এসেছে এশা, হিরণেরই সাথে। 5টা নয়, 4:30তেই পৌঁছে যায় এশা। বর্ষাকাল, কিন্তু আজ সকাল থেকেই দিনটা বেশ ঝলমলে। জলস্ফীতি দেখে এই মুহূর্তে দামোদরকে বেশ উদার লাগে এশার। দামোদর নয়, যেন ওর হিরণ, যেন প্রাণ খুলে হাসছে দামোদর। ঠিক 5টাতেই এসে পড়ে হিরণ। ওকে দূর থেকে আসতে দেখে এশার বুকটায় যেন দামোদরের ঢেউ এসে লাগে, কিন্তু কাছে আসতেই ওকে দেখে বুকটায় কে যেন ধামা বাজাতে থাকে এশা, যেন অচেনা অজানা এক হিরণ।
ওর ভেতরের প্রাণচঞ্চলতা কে যেন শোষণ করে নিয়েছে মনে হলো এশার। গুটি গুটি পায়ে ওর পাশে এসে বসলো হিরাম। মুখ ঘোরালো উন্মুক্ত দামোদরের দিকে। এশার দিকে তাকাতেও পারছিল না সে। কি হয়েছে তোমার? এশা নরম ভাবে ওর হাত চেপে ধরল। কেঁদে ফেলল হিরণ। বলল, ভগবানও চান না আমরা এক হই, তাই ফোনে যা যা বলেছি সব ভুলে যাও। আর আমাকেও, তোমাকে আমি আর আমার করতে পারলাম না। এসা যেন আকাশ থেকে পড়ল, কিছুই বুঝে উঠতে পারছে না যে কি হলো। তবু এই মুহূর্তে সে বারবার মাথা কুটতে লাগলো। তোমার কি হয়েছে বলো প্লিজ, আমি সব মানিয়ে নেবো। এইটুকু সময়ের মধ্যে কি এমন হলো যে? হিরণ কাঁদতে কাঁদতে কেবল একই কথা বলতে থাকে, জানি না, জানি না। হিরণ নয়, যেন দামোদরের কান্না শুনতে থাকে এশা। গল্পের নাম দামোদরের গান। দামোদর, খুব সুন্দর। আমরা খুব ভালো লাগলো। হ্যাঁ, অবশ্যই। আসলে কল্যাণদা বহুদিন থেকে কল্যাণদা একটা প্রায় বোধহয় 1000 একটা অনুগল্পের বই আমার কাছে আছে, আন্তর্জাতিক অনুগল্প। বইটা আমার কাছে আছে, যা সময় পড়ি, হ্যাঁ, ভীষণ সুন্দর। সঙ্গত আমাদের তো একটা অনুষ্ঠান নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করতে হয়, তাই একটু আপনার কাছে যাই। এরপরে কি শুনবো? কল্যাণদার কোন গান? কল্যাণদার হ্যাঁ, ওই কল্যাণদার যে লেখা গাইছি, তার মধ্যে থেকে হঠাৎ মনে পড়লো, মানে আজকে এখানে বসার পরে মানে আমার গুরুজির মানবেন্দ্র মুখোপাধ্যায়ের একটা মানে ছোট্ট স্তবক আমি শোনাচ্ছি, যার মধ্যে কাব্যের ব্যাপারটাকে আমরা বোঝাতে পারবো যে কতটা তার গুরুত্ব। এই যে কল্যাণদা যে লিখছেন বা যেই লেখেন গান, তার ভেতরে না ঢুকলে পরে তো তার ভেতরকার নির্যাসটা পাওয়া যাবে না। অবশ্যই। তো শ্যামল গুপ্ত, সন্ধ্যা মুখোপাধ্যায়ের হাজবেন্ড, তা তিনি লিখেছিলেন, এ গানে আমার জীবনের গীতি কাব্য লেখা থাকবে, মনে রাখবে চিরদিনই, মনে রাখবে। গীতিকাব্যকে মনে রাখবে, ঠিক, যেটা আজও আমরা রবীন্দ্রনাথ বলুন, নজরুল বলুন, যারা লেখা, মানে দেখুন রবি ঠাকুরের কবিতা দিনের শেষে ঘুমের দেশে সুর করার পরে কি তার মাত্রা, অথবা রানার ছুটেছে কবিতা কিভাবে গান হতো, চৌধুরী যখন সুর করলে যেমন। হ্যাঁ, এইখানে কল্যাণদার একটা যদি 2 লাইন একটু শোনাই, শুনি। কত চিঠি লিখেছিলে আমারই জন্য, কত চিঠি লিখেছিলে আমারই জন্য, ভালোবাসা চিঠিতে ফুল হয়েছিল, সে ফুল ঝরে না তো জানতাম হায়, ভালোবাসার মাঝে কি কোনো ভুল ছিল, ভালোবাসার মাঝে কি কোনো ভুল ছিল, কত চিঠি লিখেছিলে আমারই জন্য। বাহ, একটা প্রশ্ন করতে ইচ্ছা হয় কল্যাণদা এবং শঙ্করদাকে। আমরা রবীন্দ্রনাথের গান বলি, নজরুলের গান বলি, কিন্তু মান্নাদের গান বলি, তখন কিন্তু গীতিকারদের কথা আসে না। তো আপনারা গীতিকাররা যখন এই গানটি কোনো বিখ্যাত শিল্পীর কণ্ঠে যখন খুব বহুশ্রুত হয়ে যাবে, তখন কিন্তু কোথাও গীতিকারের নাম কিন্তু আসবে না, সেটা ভাবলে কেমন লাগে? না, আমার ক্ষেত্রে তো আমি বলি মান্নার একটা বিখ্যাত গান, আমরা অনেকে জানি না যে এটা কোন গীতিকার বা কে সুর করেছেন। একদম। কিন্তু রবীন্দ্রনাথের ক্ষেত্রে যত বড় শিল্পী গান, আমরা বলি রবীন্দ্রনাথের গান, ঠিক তাই না। আমার কাছে বিষয়টা হচ্ছে, দেখুন মান্নাতের যে হাইট, ঠিক আছে, আপনি দেখুন যখন কোনো বড় শিল্পী, আমি কারো নাম বলছি না, যখন গাইছে তখন দেখা গেল
সুরকার কে, যিনি সুর দিয়েছেন, যিনি আসলে বেঁধেছেন, ঠিক আছে, সে হয় তার হয়তো কথা খুব বাজে, মানে কথা হয়তো সেই মানেরই না, কিছুই না। হিন্দি গানে অনেক দেখা যায় যে কথা খুব বাজে, কিন্তু তার ব্যাপক তার সুর দেওয়া হয়েছে, ফলে সেই গানটা কিন্তু হিট হয়ে গেল, ঠিক আছে। আপনি দেখুন, যিনি সুর দিলেন, এটা তো আমরা বাস্তব দেখি। আমরা কিন্তু কুমার শানু গান গাইলেন কি কে গান গাইলেন, লতা গাইলেন, আশা গাইলেন, তাদের নামটাই আমরা বলি। বেশি প্রচার হয়। কিন্তু আমরা সেই অর্থে সুরকার খুব সচেতন মানুষ ছাড়া তার সুরকারের নাম বা গীতিকারের নাম আমরা জানি, গীতিকা তো জানাই যায়। তো এরকম আমরা পরিস্থিতিতে আছি, কিন্তু মানে অদ্ভুত ভাবে এটা থাকার উচিত না। সৃষ্টির মূল জায়গা হচ্ছে কিন্তু কথাকার, যিনি মানে গানটা যিনি লিখছেন, মূল না, তারপর তাকে সুর দেওয়া, তিনিও কিন্তু একজন স্রষ্টা যিনি সুর দিচ্ছেন। অথচ যিনি গান গাইছেন, আসলে এই যে রিফ্লেকশন যেটা যাচ্ছে না, সেটা হচ্ছে যেহেতু সরাসরি মানে গায়ক এবং শ্রোতা, এই ব্যাপারটা আছে বলে পেছনের যে প্রেক্ষাপটে, যেমন ধরুন আরো ভালোভাবে বলা যায়, নায়ক নায়িকা একটা বই করলো, সিনেমা করলো, নায়ক নায়িকা এবং সিনেমার নামে হইচই হচ্ছে, কিন্তু প্রেক্ষাপটে যে বড় ডিরেক্টর লিখেছেন তার নামটা কিন্তু উজ্জ্ব থেকে যাচ্ছে। তো এই দুর্ভাগ্য আমাদের অনেকদিন ধরে বইয়ে চলতে হচ্ছে। এবং রবীন্দ্রনাথ তো ধরুন একজন, আমার যেটা মনে হয় যে রবীন্দ্রনাথ তো মানে শুধু ইউনিভার্সিটি নয়, ইউনিভার্স, আমি বলি যে একটা ইউনিভার্স, তো তাকে ছাপিয়ে আর কেউ যেতে পারবে না। আমার মনে হয় যারা গীতিকাররা গান লিখছেন, কল্যাণদার মতো মানুষ যারা লিখছেন, সেইগুলো যদি যেমন রানার, আজকে যত বড় শিল্পী করুন রানার গানটি বা যেই সুর দেন সুনীল চৌধুরী, কিন্তু তখন কোথাও না কোথাও সুকান্ত ভট্টাচার্যের নাম আসছে। তার কারণ হচ্ছে কবিতাটি আগেই কিন্তু বেশি জনপ্রিয়তা লাভ করেছে, তারপরে খুব ভালো বিষয় তুলেছেন আপনি। যদি কবিতা বা গান কবিতার মতন করে সেটা কিন্তু খুব মানে খ্যাতি পেল, তারপরে শুরু হলো, তখন দেখবেন কিন্তু তাহলে সবার নামটা সামনে আসে। এটা একটা ব্যাপার, এটা ঠিক কথা। আমাদের দর্শক শ্রোতারা হয়তো লোভ সামলাতে পারছেন না, করলাম না আরেকটি গান শোনার জন্য শঙ্করদার কণ্ঠে। শঙ্করদা, পরেরটি। শঙ্করদার সময় চলে যাচ্ছে না একটু। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আসলে এই যে বর্তমান পরিস্থিতিতে আমি যেভাবে গান গাইছি, একটা মিনিমাম টিউনাল ভয়েস থাকলে পরে বা সুর থাকলে তাকে বেস করে অনেক কিছু করা যায়। যাই হোক, সেই সুযোগটা আজকে নেই। যদি কোনোদিন সেই সুযোগ আসে, অবশ্যই কল্যাণদার এই গানগুলোকে আমি সম্পূর্ণরূপে শোনাবার ইচ্ছাটা প্রকাশ করে রেখেছি, নিশ্চয়ই করব। তবু প্রিয় ফুলের কাছে আমার তুমি খবর জেনে নিও, প্রিয় ফুলের কাছে আমার তুমি খবর জেনে নিও, যে কথা বলার তোমার বুকের ফুলে তা কই দিও, প্রিয় ফুলের কাছে আমার তুমি খবর জেনে নিও। ফুল তার নীরবতায় কত যে কথা কয়, রূপে ও গন্ধে যেন ভরে সে গগনময়। ফুল তার নীরবতায় কত যে কথা কয়, রূপে ও গন্ধে যেন ভরে সে গগনময়। মেঘের বুকে ভাসিয়ে দিও কথার সে ধারা, ফুলকে তা জানিয়ে দিও, তুমি খবর জেনে নিও, প্রিয় ফুলের কাছে আমার তুমি খবর জেনে নিও। বাহ, কতগুলি গানে সুর করেছেন কল্যাণদার? মোটামুটি
8-10টা তো হয়েইছে। কল্যাণদা শ্যামা সঙ্গীত খুব সুন্দর লেখেন, সেই গানেরও আমি সুর করেছি। তো আজকে তো যেহেতু প্রেমের ব্যাপার, যুগলবন্দি হচ্ছে। হ্যাঁ, সেই জন্য সেই শ্যামা সঙ্গীতটা আর আজকে নিয়ে আসা হয়নি। তাহলে খুব অপূর্ব লিখেছেন এবং গানটি অপূর্বভাবে গাওয়া যাচ্ছে। আপনি সুর করেছেন? হ্যাঁ, অ্যাকচুয়ালি আমিও প্রচুর গান নিজের করা আছে এবং নিজের সুর করা গান আগামী হয়তো কয়েকদিনের মধ্যেই ওনার প্রকাশনীর থেকেই এই গানের স্বরলিপি বেরোবে। বাহ, এই ইচ্ছাতে আছি, দেখা যাক কতটা আপনাদের আশীর্বাদ জোটে। অবশ্যই আমাদের শুভকামনা থাকবে, আশীর্বাদ তো করবেন উপরের যিনি আমাদের সবাইকে নিয়ন্ত্রণ করছেন। শঙ্করদা, এরপরে আরেকটা গান শুনি। আমি তো সোহাগের ফুল দিয়ে সাজিয়েছিলে শেষ বিদায় কালে, সোহাগের ফুল দিয়ে সাজিয়েছিলে শেষ বিদায় কালে, রজনী গন্ধায় সাজিয়ে সে ঘর, হাতেতে গোলাপ তুলে শেষ বিদায় কালে, সোহাগের ফুল দিয়ে সাজিয়েছিলে শেষ বিদায় কালে, সাধের স্বপ্নে গড়া বুকের সে ঘর, হরানি তো আজ ফুলের আতর, স্মৃতি হয়ে রয়ে আছে শূন্য বাসর, সেদিনের চোখে এঁকেছিলে শেষ বিদায় কালে, সোহাগের ফুল দিয়ে সাজিয়েছিলে শেষ বিদায় কালে, সেদিনের সেই হাসি চোখের ভাষা হয়তো ছিল সর্বনেশে, ফুলের গন্ধে সুখে ডুবেছিলাম, আজ তো আর কেউ নেই তো পাশে, কত সুখে কত আশার প্রদীপ জেলে, কোথায় যে তুমি আর হারিয়ে গেলে, অন্য ভুবন তুমি আপন করে নিলে, আমারে ফিরায় দিয়ে শেষ বিদায় কালে, সোহাগের ফুল দিয়ে সাজিয়েছিলে শেষ বিদায় কালে। যেমন সুর তেমন কথা, একদম যুগলবন্দি। অনুষ্ঠান তো একদম শেষের দিকে, আমি কল্যাণদার কাছে যাই। কল্যাণদা, প্রেমের উৎপত্তি এটা একটু আপনার কাছে শুনবো, আর আপনার একটি প্রেমের কবিতা শুনবো। অনেকক্ষণ ধরে কল্যাণদা চুপ করে বসে আছেন। আচ্ছা, বেশ। প্রেমের উৎপত্তিটা একটু বলুন। আগে এটা বলবো। তারপরে কবিতা, তারপর সময় থাকলে একটি গান, কারণ আমাদের সময় শেষের দিকে যাচ্ছে, নির্দিষ্ট সময় আমাদের অনুষ্ঠান শেষ করতে হবে। আসলে আমি মনে করি যে প্রেমের উৎপত্তি কিন্তু তার অবচেতনে। হ্যাঁ, বাহ। প্রেমের উৎপত্তি দেখুন, এগুলো আমরা জানি, কিন্তু যারা ষষ্ঠ তারা কিন্তু খুব সুন্দর অবচেতনে। ব্যাখ্যা আসলে করবে। আপনি একটু খুলে বললে আর একটু বোঝা যাবে। যেমন
চেতনার কিন্তু 4টি স্তর থাকে। একটা হচ্ছে চেতন স্তর, একটা হচ্ছে অবচেতন স্তর, একটা হচ্ছে অর্ধচেতন স্তর, আরেকটা হচ্ছে যেটা অচেতন স্তর। তো এই আমরা সবাই জানি যে প্রথম যেটা চেতন স্তর, মানে আমরা যেভাবে এখন আছি, ঘুরছি ফিরছি, ঠিক আছে, সেটা চেতন স্তর। তারপর অর্ধচেতন স্তর আমরা জানি, যেখানে মানে চেতন এবং অচেতন তার মাঝামাঝি যে অবস্থাটা থাকে, কখনো কখনো সেটা সৃষ্টি হয়, সেটা হচ্ছে ওই অর্ধচেতন। আর অচেতন মানে জানি ফেইন্ড হয়ে যাওয়া, যেটাকে অজ্ঞান বলে, সেই জায়গাটা। কিন্তু অবচেতন যে একটা স্তর, এটা কিন্তু একটা মিরাকল জায়গা। মানে শ্রীরামকৃষ্ণের যেমন তুরীয় অবস্থা হতো, প্রেমের ক্ষেত্রে কিন্তু সেই তুরীয় অবস্থা, ঠিক আছে, অবচেতন অবস্থা, অবচেতন, যেখানে তিনি তাকে কে সম্মোহিত করছে, কে বলতে তাকে সম্মোহিত করছে সেই আমি আর আমার মধ্যে নেই, না, আমার মধ্যে নেই, সেই নির্দিষ্ট সেই বস্তু বা নির্দিষ্ট ব্যক্তি, প্রেমিক অথবা প্রেমিকা, সেই জায়গা তাকে কিন্তু টানছে। তিনি নিজে জানেন না তিনি কি করছে, ঠিক আছে। সেটা ভালো দিক হতে পারে, খারাপ দিকও হতে পারে। যেমন ভালো দিক হচ্ছে যে, ঠিক আছে, যেটা একটু আগেও বলা হয়েছে যে ওই শ্রী চৈতন্যের যে রাধা ভাব, ঠিক আছে, এবং সেখানে যদি রাধা ভাব করতে গিয়ে শ্রীকৃষ্ণের শ্রী চৈতন্যের যে মৃত্যু হলো, যদি এটা হয়ে থাকে বাস্তবিক কারণে, তাহলে তো সেটা আমাদের পক্ষে খুব খারাপ জায়গায় গেল। আবার অবচেতনে অনেক সময় কোনো প্রেমিক অথবা প্রেমিকা এই অবচেতনে থাকার দরুন, ঠিক আছে, প্রেমের এই তুরীয় অবস্থায় থাকার দরুন তিনি কিন্তু সেই প্রেমিক বা প্রেমিকা নানাভাবে মৃত্যুবরণ করে, যেটা খুব দুঃখজনক, প্যাথেটিক, না পাওয়ার যন্ত্রণা, যেন ওই ধ্যান জ্ঞান সব কিছু সেই প্রেমিক অথবা প্রেমিকা। একটা কবিতা শুনি, বললাম না। আচ্ছা, কবিতার নাম হারিয়ে যাওয়া। একদমই আজকেই লেখা, টাটকা লেখা। আজকে সেটি কবিতাটি পাঠ করব। কবিতার নাম হারিয়ে যাওয়া। এমন একটা দিন ছিল যখন তোমার চোখেই আমার বাসা, তোমার চোখেই হাসুহানা আর তোমার চোখেই শুশ্রূষা। এমন একটা দিন ছিল যখন তোমার চোখেই আমার বাসা, তোমার চোখেই হাসুহানা আর তোমার চোখেই শুশ্রূষা। চোখ তো সে নয়, নিটোল দিঘি, বটের ছায়ায় ঘেরা, উচাটন মোড়ের আমার সঠিক ঘরে ফেরা। তোমার সঙ্গে যাওয়ার ছিল বাদ বাকিটা পথ, যেখান থেকে পূর্ণ হবে সকল মনোরথ। কথা ছিল সাজিয়ে দেবে ভালোবাসার বাসা, তোমার চোখেই বসিয়ে নেব প্রেমের বাবুই বাসা। হারিয়ে গেল সকল কথা, হারিয়ে গেলে তুমি, হারিয়ে গেছি না চাইলেও জানেন অন্তর্জামী। আজ তুমি আছো অনেক দূরে, ক্লান্ত আমার চোখ, সব হারিয়েও বলছি ওগো তোমার ভালো হোক, সব হারিয়েও বলছি ওগো তোমার ভালো হোক। বাহ, ভীষণ সুন্দর। দেখতে দেখতে সময় তো একদম শেষের। অনেক ধন্যবাদ বললাম দা, শঙ্কর দা, আমাদের আমন্ত্রণে সাড়া দেওয়ার জন্য। আবারও আপনাদের চাই আমাদের সমৃদ্ধ করবেন এই আশা নিয়ে। আজকের সাহিত্য এক্সপ্রেস আমরা এখানে শেষ করছি। আবার দেখা হবে আগামী বৃহস্পতিবার ঠিক সময়ে। সবাই সামনে থাকবেন আর দেখতে থাকবেন এক্সপ্রেস নিউজ।